প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত, বিভিন্ন শহরে বিক্ষোভ। পদক্ষেপ না নিলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সীমাবদ্ধ থাকবে না আন্দোলন, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। টানা ১৩ দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডান কুয়েতে পাল্টা আঘাত আইআরজিসির। লোহিত সাগরে সৌদির তেলবাহী ট্যাঙ্কারে হাউতিদের আক্রমণ, হুঁশিয়ারি ট্রাম্পের। যুদ্ধবিরতির আড়ালে গাজা জুড়ে চলছে ইসরায়েলি নৃশংসতা, বিমান হামলায় নিহত অন্তত ২ ফিলিস্তিনি। উপত্যকার ১৪ লাখের বেশি মানুষ খাদ্য সংকটে, দাবি বিশ্ব খাদ্য কর্মসূচি। বাংলাদেশ সহ ৭টি দেশের উপর ১০ থেকে ১২.৫% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগই অতিরিক্ত চাপ ট্রাম্পের। এবং ফ্রান্সে ভয়াবহ রূপ নিল দাবানল, ফেরেট উপদ্বীপ খালি করার নির্দেশ। আলজেরিয়া, ইতালিতেও পরিস্থিতির অবনতি, টানা বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। আন্তর্জাতিক শুরুতেই রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ। বিকেল ৫টার মধ্যে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবনের সামনে আছেন সহকর্মী স্বপন আহমেদ এবং বঙ্গভবনের সামনে আছেন হাসান ওয়ালি। আমরা শুরুতেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে? দেশের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। যদিও গতকালকে থেকে এই পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়ার যে বিষয় সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে রয়েছি। যেহেতু রাষ্ট্রপতি যদি পদত্যাগপত্র জমা দেন তাহলে জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তার কাছেই জমা দেবেন এবং জমা দেওয়ার পরেই হয়তো নিশ্চিত হওয়া যাবে যে তিনি আদৌ পদত্যাগ করেছেন কিনা। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আজকে এই বিষয়টি নিয়ে অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি নিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে একটি মিটিং রয়েছে। এই মিটিংয়ের পরেই হয়তো বা নিশ্চিত হওয়া যাবে যে তিনি পদত্যাগ করেছেন কিনা। আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে জাতীয় সংসদ ভবনে আসার আগে থেকে আমরা দেখছি যে বেশ কড়া নিরাপত্তাই করা হয়েছে। আমরা সংবাদকর্মীরা এখানে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ আগেই আমরা ভিতরে প্রবেশ করেছি। যেহেতু এই পদত্যাগপত্রের বিষয় আসলে তিনি পদত্যাগ করবেন কিনা এই বিষয়টি নিয়ে যেহেতু তিনি চিঠি দেবেন, পদত্যাগপত্র জমা দেবেন স্পিকারের কাছে, ইতিমধ্যেই কিন্তু আজকে দুপুর 12টার সময় জাতীয় সংসদের স্পিকার তিনি তার যে নির্দিষ্ট চিকিৎসা শেষ করে তিনি দেশে ফিরেছে। যদিও চিকিৎসার 19 জুলাই যখন তিনি গিয়েছিলেন আরও 2 দিন তিনি চিকিৎসা নেওয়ার কথা ছিল, কিন্তু সেই সফরটি তিনি সংক্ষিপ্ত করে ইতিমধ্যেই দেশে এসেছেন। তো এই যে গুঞ্জনটি, এই গুঞ্জনটি আরও বেশি গভীর হয়েছে যখন স্পিকার তিনি তার যে চিকিৎসার যে সফর ছিল সেটি সংক্ষিপ্ত করে যখন তিনি দেশে প্রবেশ করেছেন। সাংবাদিকরা কিন্তু তাকে শাহজালাল বিমানবন্দরে বলেছিলেন যে আদৌ তিনি জানেন কিনা, তবে তিনি বলেছেন যে এই বিষয়টা তিনি এখনো ক্লিয়ার হতে পারেননি। তবে তিনি যেহেতু দেশে এসেছেন তবে হয়তোবা এরকম হতে পারে বলে তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় যে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে যেহেতু পদত্যাগের গুঞ্জন উঠেছে তিনি তার যে চিকিৎসার সফর সেটি আসলে কেন সংক্ষিপ্ত করলেন, এই বিষয়টি তিনি আসলে উত্তর দিয়েছেন যে তার ঢাকাতেই বেশ কিছু কাজ রয়েছেন, এর কারণে তিনি হয়তো দ্রুতই ফেরত এসেছেন। তো যেহেতু আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সংক্ষিপ্ত এই পদত্যাগের বিষয় নিয়ে স্পিকার সহ জাতীয় সংসদ সচিবালয়ে একটি মিটিং রয়েছে, তারপরেই হয়তো নিশ্চিত হওয়া যাবে যে আসলে তিনি পদত্যাগ করছেন কিনা। তো আমরা সংবাদকর্মীরা এখন অপেক্ষমান অবস্থায় রয়েছি। যে কোনো ধরনের আপডেট আসা মাত্র আমি আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে এটুকুই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সবশেষ অবস্থা। আমরা চলে যাচ্ছি বঙ্গভবনে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হাসান ওয়ালি, তার কাছ থেকে সেখানকার আপডেটটা আমরা জানতে চাই। সকল স্বপন যেমনটি জানাচ্ছিলেন, আসলে সারা দিনভর যেই গুঞ্জন চলছিল আর কিছুক্ষণ অর্থাৎ 5টার মধ্যে কিন্তু আসলে কিছুটা স্পষ্ট হওয়া যাবে যে রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে সবশেষ আপডেট সেটি। যেহেতু সংসদ ভবনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে, যার মধ্য দিয়ে আসলে তিনি সবশেষ অর্থাৎ তিনি সকালে কথা বলেছেন বিমানবন্দরে নামার পর, এবং এখন 5টা নাগাদ যদি কথা বলেন গণমাধ্যমের সঙ্গে তখন আসলে সবশেষ তার কাছে পদত্যাগ সংক্রান্ত কোনো চিঠি পৌঁছেছে
হচ্ছে কিনা সেটি তিনি জানাতে পারবেন। আমি এখানকার পরিবেশ যদি বলি, বঙ্গভবনের সামনে কিন্তু এখন নিরাপত্তা কিছুটা জোরদার করা হয়েছে দুপুরের পর, অর্থাৎ SSF সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি বাইরে, অর্থাৎ এখানে গণমাধ্যম কর্মী যারা কাজ করছেন তারাও কিন্তু বেশ কিছুটা দূরে সরে এসে আমরা সংবাদ সংগ্রহের কাজ সেটি করছি। অর্থাৎ আজকে সারাদিন ব্যাপী গত বুধবার থেকে যেটি শুরু হচ্ছে, আজকে কিন্তু সেই গুঞ্জন যেটি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন সেটি বেশ জোরে সোরে চলছে এবং এখনও কিন্তু সময় আছে, অর্থাৎ একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু সেই সম্ভাবনাটুকু আছে যে যেই গুঞ্জন চলছে সেটি সত্যি হওয়ার। একই সঙ্গে আপনি জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে গত কিছুদিন আগে তিনি লন্ডনের চিকিৎসা নিতে যান এবং এরপরে দেশে আসার পরে আসলে নানান মাধ্যমে নানান ধরনের এই ধরনের গুঞ্জন আসতে থাকে এবং একই সঙ্গে কিন্তু নানান সমীকরণ মিলিয়ে কিন্তু সেটি এক ধরনের শক্ত অবস্থানে গত কয়েকদিন ধরে আলোচিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমি এখানে আসলে অন্যান্য দিনের মতোই যে রাষ্ট্রপতির যে প্রোটোকলের গাড়িগুলো রয়েছে, অনেক গাড়ি ভেতরে প্রবেশ করছে, ভেতর থেকে বের হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই অর্থে উল্লেখযোগ্য কাউকে ভেতরে প্রবেশ করতে বা বের হতে কিন্তু আমরা দেখিনি। যদিও অনেকে গাড়িতে ভেতরে থেকেই বের হচ্ছে, যার ফলে অনেকে আসলে দূর থেকে দেখাটা আসলে ওই অর্থে সম্ভব নয়। আপনি জানেন 2023 সালের 24 এপ্রিল থেকে দায়িত্ব পালন করছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সে অর্থে কিন্তু তার 2028 সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করার কথা, কিন্তু নানান হিসাবে আসলে নির্বাচিত সরকার বিএনপি আসার পরে কিন্তু আসলে বেশ কয়েক মাস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব পালন করেছেন এবং গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তিনি অসুস্থতার কারণে তিনি আসলে পদত্যাগ করতে পারেন এবং এর মধ্য দিয়ে কিন্তু আসলে সেই আলোচনা চলছে এবং সেটি আমাদের যে সূত্র বঙ্গভবন সহ অন্যান্য যে অনানুষ্ঠানিক সূত্রে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি আজকেও কিন্তু আসলে তার যে পদত্যাগের যে চিঠি যেটি তিনি জানাবেন স্পিকার বরাবর সেটি কিন্তু আসতে পারে। কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নিয়ে বঙ্গভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান ওয়ালি এবং সংসদ ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রশ্ন ফাঁস ইস্যুতে উত্তাল ভারত। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে যন্তর মন্তর আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান এই আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। প্রশ্ন ফাঁসের ঘটনায় কঠোর পদক্ষেপের ঘোষণাও দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে 26 দিনের অনশন ভেঙেছেন সোনম ওয়াংচুক। ভারতের নিট ইউজি বা মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে টানা ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বৃহস্পতিবার কলকাতার পাশাপাশি কেরালার তিরুবনন্তপুরম এবং হরিয়ানার করনাল সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীরা। কেরালায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের জেরে যন্তর মন্তরের 1.5 কিলোমিটার এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়। সহিংসতার আশঙ্কায় দোকানপাট ও রেস্তোরাঁও বন্ধ রাখা হয়। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন, কেন্দ্রীয় সরকার দ্রুত পদক্ষেপ না নিলে চলমান আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও জানান তিনি। আন্দোলনের চাপের মধ্যেই পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল এনে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশীর পরিবর্তে নরেশ কুমার গঙ্গোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনায় আরো কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন। অন্যদিকে বিজেপির প্রবীণ নেতা মুরলী মনোহর যোশীও শিক্ষার্থীদের উদ্বেগকে যৌক্তিক বলে মনে করেছেন। বিক্ষোভ কর্মসূচির মধ্যে 26 দিনের অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিজেপির সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন শেষ করেন তিনি। এ সময় আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়ে ওয়াংচুক অভিযোগ করেন, একটি মহল আন্দোলনের সুযোগ নিয়ে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে চলমান বিক্ষোভের মধ্যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক প্রায় 480টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করে ব্লক করেছে দিল্লি পুলিশ। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতে গত 2 দশকে দুর্নীতি, নারী নির্যাতন, নাগরিকত্ব আইন, কৃষি সংস্কার থেকে শুরু করে নানা ইস্যুতে লাখো মানুষ রাজপথে নেমেছেন। সেই ধারাবাহিকতায় এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ ঘিরে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন মোদী সরকারের তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় গণবিক্ষোভে রূপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন তরুণদের আস্থা, জবাবদিহি ও সুশাসনের প্রশ্নকে আবারও সামনে এনে দিয়েছে। ভারতে 2011 সাল থেকে গণ আন্দোলনের নতুন অধ্যায় শুরু হয় সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতি বিরোধী অনশন কর্মসূচির মধ্য দিয়ে। কঠোর আইন প্রণয়নের দাবিতে দেশ জুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। শেষ পর্যন্ত সরকার আইন পাশ করলেও আন্দোলনকারীদের অভিযোগ ছিল সেটি তাদের প্রত্যাশা পূরণ করেনি। তবে এই আন্দোলনের মধ্য থেকেই পরে জন্ম নেয় আম আদমি পার্টি, যা জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। 2012 সালে দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। রাজধানী জুড়ে টানা বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। জনমতের চাপে যৌন সহিংসতা সংক্রান্ত আইন সংশোধন, ধর্ষণের সংজ্ঞা সম্প্রসারণ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মতো পদক্ষেপ নিতে বাধ্য হয় সরকার। 2019 সালে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন CAA পাশের পর আবারও লাখো মানুষ রাজপথে নামে। সমালোচকদের অভিযোগ ছিল আইনটি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক। দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত 76 জন প্রাণ হারান। এরপর 2020 সালে কৃষি আইনকে কেন্দ্র করে কৃষকদের ঐতিহাসিক আন্দোলনও গোটা দেশকে নাড়িয়ে দেয়। 1 বছরের বেশি সময় ধরে বিভিন্ন শহরের প্রবেশপথে অবরোধ ও বিক্ষোভের পর শেষ পর্যন্ত আইন প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার। 2022 সালে সেনাবাহিনীতে স্বল্পমেয়াদী নিয়োগ ব্যবস্থা অগ্নিপথ চালুর সিদ্ধান্তেও ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চাকরির ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চাকরি প্রার্থী ও সাবেক সেনা সদস্যরা। চাপের মুখে মোদী সরকার কর্মসূচিটিতে আনে পরিবর্তন। যারা 4 বছর দায়িত্ব পালন করেছেন তাদের জন্য রাজ্যের 10% শূন্যপদ সংরক্ষণের প্রস্তাব দেয়া হয়। 2024 সালে কলকাতায় এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চিকিৎসকদের দীর্ঘ আন্দোলন আবারও নারীর নিরাপত্তা প্রশ্নে দেশটিকে নাড়িয়ে দেয়। সবশেষ চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন নতুন করে উত্তাল করেছে ভারতকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্ন ফাঁস চক্রের বিচার এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ রাজপথে নামেন। বিশ্লেষকদের মতে গত 2 দশকের ইতিহাস বলছে, ভারতে বড় সামাজিক বা রাজনৈতিক সংকট তৈরি হলেই জনতার ক্ষোভ শেষ পর্যন্ত রাজপথেই বিস্ফোরিত হয়। আর সেই ধারাবাহিকতায় বর্তমান আন্দোলনও মোদী সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। টানা 13তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে তেহরান। এদিকে লোহিত সাগরে সৌদির তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। আবারও এমন হামলা হলে ইরান ও হাউতিদের উপর বড় ধরনের সামরিক শাস্তি নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে তারা। রাত নামলেই শুরু হয় নতুন হামলা। সম্ভাবনা দেখা যাচ্ছে না যুদ্ধবন্ধের। টানা 13তম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 2 ঘন্টারও বেশি সময় ধরে পরিচালিত এই অভিযানে দেশটির বিভিন্ন সামরিক কমান্ড সেন্টার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি ব্যবস্থা ও সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান যে হুমকি তৈরি করছে তা দুর্বল করতেই এসব হামলা। হামলার পর ইরানের বিভিন্ন প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বন্দর নগরী বন্দর আব্বাস, কেরমানশাহ, খুজেস্তান, বুশের ও হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী সালামচে এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বন্দর আব্বাসে হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে।
পাল্টা জবাবে জর্ডান ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো নতুন হামলা মোকাবিলায় তাদের একাধিক বিকল্প পরিকল্পনা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান এখন চোখের বদলে চোখ নীতিতে প্রতিরক্ষা পরিচালনা করবে। তার ভাষায়, ইরানের অবকাঠামোতে যে কোনো আগ্রাসনের জবাব হবে শক্তিশালী। এদিকে লোহিত সাগরে সৌদি তেলবাহী দুটি ট্যাঙ্কারে হাউতি হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে হাউতিদের যে কোনো হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা জব্দকৃত ইরানি সম্পদ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত জাহাজের ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। এর জবাবে আরাকচি সতর্ক করে বলেছেন, অন্য দেশের সম্পদ এভাবে বাজেয়াপ্ত করার নজির আন্তর্জাতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলবে। কাকলি আখতার, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। গাজা সিটিতে বিমান হামলায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য উত্তর গাজার বিভিন্ন শরণার্থী শিবিরেও একের পর এক হামলায় ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। এদিকে গাজা পুনর্গঠনে প্রায় $71 বিলিয়ন প্রয়োজন হবে বলে নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে। গাজায় এখনও প্রায় 14 লাখের বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক তৎপরতা জোরদার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শাস্তি আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ। কিয়েভে রুশ হামলায় নিহত 3, আহত 32। বিশ্ব বাণিজ্যে আবারও বড় ধাক্কা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে বাংলাদেশ সহ 7টি বাণিজ্য অংশীদারের পণ্যে 10 থেকে 12.5% নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে নেয়া এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় সব পণ্যই নতুন শুল্কের আওতায় আসবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার থেকে 60টি দেশ ও অঞ্চলের পণ্যের ওপর নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর করছে। নতুন এই শুল্ক হার হবে 10% এবং 12.5%। ওয়াশিংটনের দাবি, অনেক দেশ জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়নি, তাই 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এশিয়ায় বড় রপ্তানিকারক দেশগুলোর বেশিরভাগই নতুন শুল্কের আওতায়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার পণ্যে 10% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে চীন, তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রেও নতুন শুল্ক কার্যকর হবে, যদিও দেশভেদে এই হার ভিন্ন। তাই বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ চেইনে নতুন করে চাপ তৈরির শঙ্কা বিশ্লেষকদের। ট্রাম্পের এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। নতুন 10% শুল্কের কারণে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতা কিছুটা কঠিন হতে পারে। তবে চীনের মতো কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশের উপর 12.5% শুল্ক আরোপ হওয়ায় কিছু ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক সুবিধাও পেতে পারে। তবুও অতিরিক্ত শুল্কের চাপ শেষ পর্যন্ত রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। তবে সব পণ্য এই শুল্কের আওতায় আসছে না। তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য এবং আগে থেকেই জাতীয় নিরাপত্তাজনিত শুল্কে থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামা ও গাড়ির মতো পণ্য ছাড় পাচ্ছে। ট্রাম্প প্রশাসন বলছে, এই পদক্ষেপ মানবাধিকার সুরক্ষা, জোরপূর্বক শ্রম নিরুৎসাহিত করা এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করবে। তবে অর্থনীতিবিদদের সতর্ক বার্তা, এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্যে নতুন অনিশ্চয়তা এবং এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতির দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউরোপ জুড়ে আবারও ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। ফ্রান্সের বোর্দো শহরের কাছে 3000 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 10,000-এর বেশি মানুষকে। স্পেনে চলতি বছর এরই মধ্যে 22টি বড় বনাঞ্চল দাবানলে ছড়িয়েছে। আলজেরিয়ায় একদিনে 138টি আগুন লাগার ঘটনা রেকর্ড করা হয়েছে। ইতালির সিসিলি দ্বীপেও দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ভয়াবহ দাবানলে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। দাবানলের সবচেয়ে ব্যাপকতা দেখা গেছে ফ্রান্সে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিরোন্দ বিভাগে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে 10,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বোর্দো শহরের কাছে পর্যটন এলাকা আকার্ষ উপসাগরের আশপাশে পুড়ে গেছে 3000 হেক্টরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।
দক্ষিণ পূর্ব ফ্রান্সের কোটিনিয়াক এলাকাতেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের হুমকিতে এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপ জুড়ে টানা তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী খরায় বনাঞ্চলের গাছপালা শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। স্পেনেও দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। মাদ্রিদের আশপাশের কয়েকটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। টলেডো ও সান মার্টিন দে ভালদোয় কয়েকটি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আকাশপথে অভিযান চালানো হচ্ছে। চলতি বছর দেশটিতে এরই মধ্যে 22টি বড় বনাঞ্চলে দাবানলের ঘটনা ঘটেছে। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়াতেও একদিনে 138টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 160টি আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বাকিগুলো নেভাতে কাজ করছেন দমকলকর্মী ও স্বেচ্ছাসেবীরা। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে কয়েকটি গ্রাম। ইতালির সিসিলি দ্বীপেও হেলিকপ্টার ও অগ্নি নির্বাপক বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগ্রিজেন্তো এলাকায় দাবানলের কারণে অন্তত 100 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া একটি ক্লিনিকের 22 জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার কারণে ইউরোপের বিভিন্ন দেশে দাবানলের ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতের আসাম রাজ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন। পাকিস্তান ও আফগানিস্তানে বন্যায় অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দক্ষিণ এশিয়া জুড়ে অব্যাহত মৌসুমী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে টানা বৃষ্টি ও নদ নদীর পানি বৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সরকারি তথ্য মতে বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। রাজ্যের 11টি জেলায় 6.5 লাখের বেশি মানুষ বন্যা কবলিত। হাজারো পরিবার আশ্রয় নিয়েছে অস্থায়ী ত্রাণ কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কৃষিজমি ও সড়ক। কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিবেশী নাগাল্যান্ডে অতিবৃষ্টির কারণে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আসামে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে ভারতের গুজরাটের নওশারী শহরের জলাবদ্ধ এলাকায় আটকে পড়াদের রাবারের নৌকায় করে উদ্ধার করা হচ্ছে। মহারাষ্ট্রের নাসিকে বাঁধের পানি ছেড়ে দেয় বেশ কয়েকটি মন্দির ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তর আরও ভারী বৃষ্টি, বজ্রঝড় ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও আফগানিস্তানের নুরিস্তান প্রদেশেও আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। গত 3 দিনে দুই দেশে অনেক মানুষের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। উদ্ধারকারী দল দুর্গত এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পানিতে ডুবে যাওয়া যানবাহনও উদ্ধার করছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে এই অঞ্চলের অবদান তুলনামূলক কম হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীদের মধ্যে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, খরা, হিমবাহ গলে যাওয়ার পাশাপাশি পানি সংকটের মতো দুর্যোগ আরও ঘন ঘন ও তীব্র আকারে দেখা দিচ্ছে, যা লাখো মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আবারও রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গ। সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। স্বপন, আমরা তো শুনেছি রাষ্ট্রপতির অবশেষে গুঞ্জন সত্য হচ্ছে, অর্থাৎ দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু ইতিমধ্যেই জাতীয় সংসদ সচিবালয়ে তার যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছেন। কিছুক্ষণ আগেই বেশ কয়েকটি গাড়ি আমরা জাতীয় সংসদের সচিবালয়ের দিকে প্রবেশ করতে দেখেছি। আমরা ধারণা করছি যে এখানেই তার যে সামরিক সচিব রয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে সামরিক সচিব, তিনি সেই পদত্যাগপত্রটি নিয়ে আসছিলেন এবং তিনি সেটি জাতীয় সংসদের যিনি স্পিকার রয়েছেন তার কাছে হয়তো জমা দিয়েছেন। কেননা কিছুক্ষণ আগে বেশ কয়েকটি গাড়ি প্রটোকল নিয়ে জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ তিনিও কিন্তু জাতীয় সংসদের যে সচিবালয় সেখানে প্রবেশ করেছেন। অর্থাৎ বলা যায় একেবারে পুরোপুরি নিশ্চিত না হলেও এটি বলতে বাধা নেই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষ থেকে তার যে সামরিক সচিব তিনি এই তার যে পদত্যাগপত্র সেটি জমা দিয়েছেন। অর্থাৎ এই বিষয়টা পুরোপুরি আমরা নিশ্চিত হতে পারবো বিকেল 5টায় স্পিকার মহোদয়ের পক্ষ থেকে একটি ব্রিফিং ডাকা হয়েছে এবং ব্রিফিংয়ে আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে
হবে যে মূল বিষয়টি আসলে তিনি জমা দিয়েছেন এবং সেটি গ্রহণ হয়েছে কিনা। জমা দেওয়ার পরবর্তী বিষয়টি আসলে আসে যে তিনি আসলে সেটি গ্রহণ করছে কি না, স্পিকার মহোদয় সেটি গ্রহণ করেছেন কিনা। তো যেহেতু স্পিকার জাতীয় সংসদ সচিবালয়ে প্রবেশ করেছেন, অর্থাৎ এটিও বলা যায় যে তিনি হয়তোবা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে পদত্যাগপত্র সেটি গ্রহণ করেছেন। যেহেতু বিকেল 5টায় তার যে পরবর্তী কার্যক্রম সেটি নিয়ে আমাদেরকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ব্রিফ করবেন, অর্থাৎ এটি বলা যায় যে তিনি হয়তোবা কিছুক্ষণ আগেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে সামরিক সচিব পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন সেটি হয়তো গ্রহণ করেছেন। এখন বিষয় হচ্ছে যে তাহলে দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। তো আলোচনার বিষয় এমনটি আসলে ধারণা করা হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে সেক্ষেত্রে তার যে জাতীয় সংসদের যিনি স্পিকার থাকেন তিনি কিন্তু অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তী যে 90 দিন সেই 90 দিনের মধ্যে এখানে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমে আসলে রাষ্ট্রপতি যিনি হবেন সেটি নির্বাচন হবে। অর্থাৎ বলা যায় যে এই 3 মাস, অর্থাৎ এই 3 মাস তিনি যে পদত্যাগ করেছেন, পদত্যাগ পরবর্তী সময়ে জাতীয় সংসদের স্পিকার তিনি এই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব হয়তোবা পালন করবেন, এমনটি আমরা সংবাদকর্মীরা অপেক্ষমান অবস্থায় রয়েছি। বিকেল 5টায় যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন, এর মধ্য দিয়েই পরবর্তীতে কার্যক্রম সেটি আমরা আরও ভালোভাবে আপনাদেরকে দর্শক জানাতে পারবো। এখন এতটুকুই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ। সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী স্বপন আহমেদ। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক সময়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে জোরদার হয়েছে কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক হতে পারে, তবে দ্রুত কোনো সমঝোতার সম্ভাবনা দেখছেন না ক্রেমলিন। এর মধ্যে ইউক্রেন জুড়ে নতুন করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 3 জন নিহত ও 32 জন আহত হয়েছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিতে নতুন শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে রিয়াদ যোগ দিলে কেবল চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজনে। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।